ওয়েলকাম স্টুডেন্ট। আজকের আলোচনার বিষয় হলো নেতাজি সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক চিন্তা, পলিটিক্যাল থট অফ নেতাজি সুভাষচন্দ্র বসু। নেতাজির সম্পর্কিত একাধিক ভিডিও আমি এর আগে করেছি, তোমরা সেগুলো দেখছো। আজকের ভিডিও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নেতাজি রাজনৈতিক ভাবনা, নেতাজি রাজনৈতিক চিন্তা, এটা ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞান আলোচনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। নেতাজি সুভাষচন্দ্র বসু এমন একজন ব্যক্তি যিনি সাহসিকতার সঙ্গে সারা জীবন যতদিন বেঁচে ছিলেন তিনি ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির সঙ্গে আপোষহীনভাবে সশস্ত্র লড়াই সংগ্রাম করেছেন। তার লড়াইয়ের কথা ভারত তথা বিশ্ববাসী ভুলতে পারবে না। নেতাজি জন্ম 1897 সালে 23 জানুয়ারি, কিন্তু তার মৃত্যুর দিনটি রহস্যজনক, মৃত্যুর ঘটনাটা রহস্যজনক। ভারত সরকার এ ব্যাপারে বিশেষ উদ্যোগ গ্রহণ করেনি। ভারত সরকার নেতাজির মৃত্যুর রহস্যকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। নেতাজি সুভাষচন্দ্রের রাজনৈতিক চিন্তা আলোচনার ক্ষেত্রে এই কথা আমরা বলবো যে নেতাজি একজন বাস্তববাদী রাজনীতিবিদ, কিন্তু তিনি জীবনের শুরুতে ভাববাদী বা আদর্শবাদী বা আধ্যাত্মিক মতবাদের দ্বারা প্রভাবিত হন। ভাববাদ আদর্শবাদকে তিনি জীবনের শুরুতে গ্রহণ করেন। পরবর্তী জীবনে তিনি তিনি বাস্তববাদী দৃষ্টিভঙ্গি গ্রহণ করেন। তাই তাকে পরবর্তীকালের তার ভূমিকার প্রেক্ষাপটে তাকে বাস্তববাদী রাজনীতিবিদ বলা যায়। নেতাজিকে দার্শনিক বলা যাবে না। নেতাজিকে প্লেটো অ্যারিস্টটলকে যে অর্থে রাষ্ট্র দার্শনিক আমরা বলি, সেই অর্থে নেতাজিকে রাষ্ট্র দার্শনিক বলা যাবে না। যাই হোক, সুভাষচন্দ্র বসু স্বামী বিবেকানন্দের আদর্শের দ্বারা, সুভাষচন্দ্র বসু শ্রী ঋষি অরবিন্দের দ্বারা অনুপ্রাণিত এবং প্রভাবিত হন। পাশ্চাত্যের বিখ্যাত দার্শনিক, ভাববাদী দার্শনিক হেগেলের দ্বান্দ্বিক পদ্ধতি দ্বারা প্রভাবিত হন। হেগেলের আদর্শের দ্বারা প্রভাবিত হয়ে সুভাষচন্দ্র বসু ঈশ্বরের অস্তিত্বকে স্বীকার করেন এবং বিশ্বাস করেন। সুভাষচন্দ্র বসু বৈষ্ণব ধর্মের, যে ধর্মকে উজ্জীবিত করেছিলেন চৈতন্যদেব, সেই বৈষ্ণব ধর্মের সহিষ্ণুতা, বৈষ্ণব ধর্মের প্রগতিশীলতা, বৈষ্ণব ধর্মের প্রেম ভালোবাসার উপরে তিনি গুরুত্ব দেন। সুভাষচন্দ্র বসু মনে করেন বৈষ্ণব ধর্মের প্রেম ভালোবাসা প্রত্যেকটা মানুষের জীবনে আবশ্যিক। তাই সুভাষচন্দ্রের যে রাজনৈতিক চিন্তা, সামাজিক চিন্তা, তা আধ্যাত্মিক চিন্তার দ্বারা প্রভাবিত, আধ্যাত্মিক চিন্তার দ্বারা অনুপ্রাণিত হয়েছেন, হয়ে এই ব্যাখ্যা দিয়েছেন। সুভাষচন্দ্র বসুর গান্ধীজির দর্শনকে সমালোচনা করেছেন। গান্ধীজি জাতির জনক, গান্ধীজি আধ্যাত্মিক বিষয়কে গুরুত্ব দেন। গান্ধীজির যে দর্শন, গান্ধীজি তিনি নিজেই বলেছেন, আমার মৃত্যুর পর যেন কেউ গান্ধীবাদ বলে কিছু মনে না করে। অর্থাৎ তিনি একজন শক্তিশালী লেখক, তিনি একজন রাজনৈতিক লিডার, তিনি অহিংসার পূজারী, তিনি সত্যের পূজারী। সুভাষচন্দ্র বসু গান্ধীজির অহিংসা আর ভিত্তিতে সত্যে পৌঁছানো, এই দর্শনকে, এই ভাবনাকে সুভাষচন্দ্র বসু সত্যকে স্বীকার করেছেন। গান্ধীজির কর্ম উদ্যোগকে সমর্থন করেছেন। গান্ধীজির সমালোচনা করে সুভাষ বলেছেন যে গান্ধীজির আদর্শ কর্ম সম্পাদনের একটা কৌশল, জীবনে সত্যে পৌঁছানোর একটা কৌশল। সামাজিক ক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজের প্রত্যেকটা মানুষের মানসিক পরিবর্তনের জন্য গান্ধীজির বক্তব্য তাৎপর্যপূর্ণ। সুভাষচন্দ্র গান্ধীজির যে রাজনৈতিক দর্শন, সেই রাজনৈতিক দর্শনের বিরোধিতা করেন। রাজনৈতিক দর্শনের বিরোধিতা কেন করেন? সুভাষচন্দ্র বসু মনে করেন ব্রিটিশ সাম্রাজ্যবাদী অত্যাচারী শাসক শ্রেণীকে ভারতের মাটি থেকে উচ্ছেদ করতে হলে তাদের বিরুদ্ধে ভারতবাসীকে সশস্ত্র সংগ্রাম করতে হবে, যুদ্ধ করে তাদেরকে ভারতের মাটি থেকে উচ্ছেদ করতে হবে। তার কারণ ব্রিটিশ
উপনিবেশিক শক্তি অত্যাচারী, ব্রিটিশ উপনিবেশিক শক্তি শোষক, মানুষ হত্যাকারী। সুতরাং তার বিরুদ্ধে অহিংসার আদর্শ কাজ করবে না। ব্রিটিশ সরকারের কাছে অহিংসার কোনো মূল্য নেই, সত্যের কোনো মূল্য নেই। তারা অসৎ উপায়ে, হিংসাত্মক উপায়ে ভারতবর্ষের মানুষকে নিপীড়ন করছে, অত্যাচার করছে, ভারতকে ব্রিটিশ সরকার পদানত করে রাখছে এবং রাখবে। তাই গান্ধীজির এই আদর্শ ঠিক নয়। সুভাষ বসু মনে করেন ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি অত্যাচারী, তাদের বিরুদ্ধে ভারতবর্ষের মানুষকে সংগঠিত হতে হবে, লড়াই করতে হবে, সশস্ত্র লড়াই করতে হবে। এর জন্য ভারতবর্ষের মানুষকে মানসিক দিক থেকে প্রস্তুত হতে হবে। সুভাষ বসু বলেন যে গান্ধীজির সততাকে আমি শ্রদ্ধা করি। ট্রুথ ইজ গড। গান্ধীজির এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কিন্তু এর মধ্য দিয়ে ভারতবর্ষের মানুষকে শোষণ মুক্ত করা, অত্যাচার মুক্ত করা, ব্রিটিশ শাসন থেকে মুক্ত করা সম্ভব নয়। তাই সুভাষ বসু গান্ধীজির অদম্য ইচ্ছাকে, গান্ধীজির সততাকে, গান্ধীজির অক্লান্ত পরিশ্রমের আদর্শকে, সত্যের প্রতি নিষ্ঠা, সত্য প্রতিষ্ঠার জন্য তার অহিংসা পদ্ধতি, এটাকে শ্রদ্ধা করলেও রাজনৈতিক ক্ষেত্রে এটাকে গান্ধীজির এই আদর্শকে সুভাষ বসু সমর্থন করেননি, বিরোধিতা করেছেন। সুভাষচন্দ্র বসু বলেন যে গান্ধীজির দর্শন রাজনৈতিক দর্শন ঠিক নয়, তাই আমি গান্ধীবাদী হতে পারছি না। গান্ধীজি সুভাষকে জাতির জনক বলে প্রথম অভিহিত করেছেন, তবু তিনি গান্ধীর রাজনৈতিক আদর্শকে সমর্থন করেননি। সুভাষচন্দ্র বসু মনে করেন ভারতকে স্বাধীন করতে গেলে ভারতবাসীর মধ্যে মরালিটি তৈরি করতে হবে, ভারতবাসীর মধ্যে নৈতিকতা থাকতে হবে। নৈতিকতা না থাকলে ভারতবাসী লড়াই করবার জন্য প্রস্তুত হবে না। সুভাষ বসু বলেন দর কষাকষি, স্বাধীনতার জন্য দর কষাকষি, অর্থাৎ শত্রুপক্ষকে প্রকৃত শক্তি সম্পর্কে জানানো হবে না, শত্রুপক্ষকে বোঝাতে হবে যে তোমার থেকে আমার শক্তি বেশি। এই মানসিকতা, অর্থাৎ প্রকৃত যেটা তার থেকে বেশি করে দেখানো, প্রকৃত যেটা, প্রকৃত যে শক্তি আছে তার থেকে বেশি করে শক্তিকে দেখাতে হবে। গান্ধীজির সরল মানসিকতা, গান্ধীজির সহজ সরল মানবিকতাকে তিনি গুরুত্ব দিয়েছেন ঠিকই, কিন্তু এই সরল মানসিকতা, এই মানবিকতা দিয়ে ভারতকে স্বাধীন করা সম্ভব নয়। অহিংসার পথে আপোষ মূলক ভাবে সরকারের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে, অত্যাচার সহ্য করে, নিপীড়ন সহ্য করে ভারতকে কখনোই স্বাধীন করা সম্ভব নয়। এই পথে স্বাধীনতা আসতে পারে না। পৃথিবীর ইতিহাস থেকে জানা যায় জার্মানির ঐক্য আন্দোলন 3টি যুদ্ধের মাধ্যমে, 3টি দেশের বিরুদ্ধে যুদ্ধের মাধ্যমে হয়েছে। ডেনমার্কের বিরুদ্ধে, অস্ট্রিয়ার বিরুদ্ধে, ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ করে স্বাধীন হয়েছে জার্মানি। ইটালি স্বাধীনতা পেয়েছে 3জন নেতার নেতৃত্বে। প্রথম নেতা ম্যাচিনি ব্যর্থ হলেও পরবর্তী নেতা কাউন্ট ক্যাপুর এবং গ্যারিবল্ডির নেতৃত্বে বিদেশি শক্তি উপনিবেশিক অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ করে ইটালি স্বাধীন একটা দেশে পরিণত হয়েছে। এরকম বহু আমেরিকার 13টি উপনিবেশের জনগণ তারা 8 বছর ব্রিটিশ উপনিবেশিক শক্তির বিরুদ্ধে যুদ্ধ করে স্বাধীনতা পেয়েছে। তাই ভারতবর্ষের মানুষকেও যুদ্ধ করতে হবে, সংগ্রাম করতে হবে। তাই সুভাষ বসু রাজনৈতিক ক্ষেত্রে তিনি ভারতবর্ষের মানুষের উদ্দেশ্যে বলেছেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। সুভাষ বসু গান্ধীজির গোল্ডউইল বৈঠকে ইংল্যান্ডের লন্ডনে যে বক্তব্য রেখেছেন তার সমালোচনা করেছেন। গান্ধীজি গোল্ডউইল বৈঠকে আইন অমান্য আন্দোলন চলাকালীন যেভাবে ব্রিটিশ সরকারের কাছে ভারতবর্ষের মানুষের দাবির কথা তুলে ধরেছেন, যে দাবিগুলি গান্ধীজি করেছেন যে কংগ্রেস করার অপরাধে যাদের জেলে আটকে রাখা হয়েছে তাদের ছেড়ে দিতে হবে, কংগ্রেস করার অপরাধে যাদের জমি ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেছে সেই জমি ফেরত দিতে হবে। গান্ধীজি এখানে বলেননি সূর্য সেনের ফাঁসির কথা। সূর্য সেনের ফাঁসি হওয়ার পরে তার মৃতদেহ তার আত্মীয় স্বজনকে ফেরত না দিয়ে গভীর সমুদ্র জলে ফেলে দিয়েছে ব্রিটিশ সরকার। এটা অন্যায়। বিপ্লবীদের উপর অত্যাচারের কথা গান্ধীজি কোনো সময়ই তুলে ধরেননি ব্রিটিশ সরকারের কর্তৃপক্ষের কাছে। তাই সুভাষচন্দ্র বসু বলছেন গান্ধীজি গোল্ডউইল বৈঠকে যেভাবে নম্রভাবে, বিনয়ীভাবে ভারতবর্ষের মানুষের দুঃখের কথা, কষ্টের কথা তুলে ধরেছেন, নরম ভাবে তুলে ধরেছেন, এটা ঠিক পথ নয়। গান্ধীজির জোর গলায় ভারতবর্ষের মানুষের স্বার্থের কথা তুলে ধরা উচিত ছিল। নরম ভাষায় বিনয়ী ভাবে বক্তব্য রেখেছেন গান্ধীজি, এটা ঠিক করেননি। গান্ধীজিকে উচিত ছিল স্ট্যালিনের মতো
জোর গলায় কথা বলা। গান্ধীজির উচিত ছিল হিটলারের মতো সাহসিকতার সঙ্গে জোর গলায় কথা বলা। গান্ধীজির উচিত ছিল মুসলিনি, ইটালির রাষ্ট্রনায়ক, ফ্যাসিস্ট না নেতা, তার মতো জোর গলায় কথা বলা উচিত ছিল। গান্ধীজি সেটা করেননি। এটা আমি মেনে নিতে পারছি না। আমি যদি জোর গলায় বলতেন, ব্রিটিশ সরকারের কাছে ভারতবর্ষের মানুষের উপর যে সরকার অত্যাচার করছে সেটা জোর গলায় যদি বলতে পারতেন, তাহলে আমি গান্ধীজির প্রতি মাথা নত করতাম। কিন্তু তিনি তো তা করেননি। রাজনীতির ক্ষেত্রে রাজনীতি দিয়ে লড়াই করতে হবে। ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তিকে, তাদের অত্যাচার, তাদের নিপীড়ন, তাদের শাসনের নামে ভারতবর্ষের মানুষকে শোষণ, তার মোকাবিলা করতে হবে রাজনীতি দিয়ে, সংগ্রামের মাধ্যমে, যুদ্ধের মাধ্যমে। সুভাষ বসু জাতি গঠনের কথা তার রাজনৈতিক চিন্তাতে উল্লেখ করেছেন। পরাধীন দেশে জাতি গঠিত হলে সেই জাতি, জনগণ বিদেশি শক্তির বিরুদ্ধে লড়াই করবে, যুদ্ধ করবে। আর একটা দেশ যখন স্বাধীন হয়ে যাবে, স্বাধীন দেশের জনগণের মধ্যে ঐক্যবোধ, একতা সৃষ্টি হবে। ভাষা, শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্য ইত্যাদি ক্ষেত্রে ভিন্নতা থাকুক, বিভিন্ন ধর্মের মানুষ থাকুক, তবু তাদের মধ্যে একতা তৈরি হবে, ইউনিটি তৈরি হবে। এইটা হলো জাতি গঠনের মূল কথা। তাই ব্রিটিশ সরকার ভারতীয় জাতি গঠনে বাধা সৃষ্টি করেছে, সাম্প্রদায়িকতা সৃষ্টি করেছে, হিন্দু মুসলিমের মধ্যে বিভাজন সৃষ্টি করার একাধিক পরিকল্পনা করেছে এবং সফল হয়েছে। ডিভাইড অ্যান্ড রুল নীতি গ্রহণ করে ভারতীয় জাতিকে গঠিত হতে দেয়নি। তাই সুভাষ বসু বলছেন, এই সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে, জাতপাতের ঊর্ধ্বে উঠে ভারতের মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। ভারতীয় মানুষের মধ্যে, ভারতীয় জাতি গঠনের ক্ষেত্রে ভারতবাসীকে বিশাল পরিমাণ দুঃখ, বিশাল পরিমাণ কষ্ট, বিশাল যন্ত্রণা সহ্য করতে হবে। ভারতবর্ষের মানুষকে ত্যাগ স্বীকার করতে হবে, নিঃস্বার্থ হতে হবে। দুঃখ, কষ্ট, লাঞ্ছনা, বঞ্চনা যতই আসুক, সহ্য করার ক্ষমতা বৃদ্ধি করতে হবে এবং তার পাল্টা হিসাবে আক্রমণের প্রতি আক্রমণ করতে হবে। এক্ষেত্রে দুঃখ আসতে পারে, এক্ষেত্রে এক্ষেত্রে কষ্ট আসতে পারে, যন্ত্রণা আসতে পারে, এক্ষেত্রে ব্যক্তিগত স্বার্থ ক্ষুণ্ণ হতে পারে। সবকে তুচ্ছ করে ভারতবর্ষের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। সামাজিক কুসংস্কারকে ভুলে গিয়ে, ধর্মে ধর্মে বিভাজনকে ভুলে গিয়ে, ধর্ম নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি দিয়ে ভারতীয় জাতিকে গঠন করতে হবে। আর এই জাতি গঠনের মধ্য দিয়ে ভারতবর্ষের সংগ্রামকে চালাতে হবে ব্রিটিশ শক্তির বিরুদ্ধে। এই সংগ্রাম আপোষহীন সংগ্রাম। এই সংগ্রাম, এই বিবেকানন্দের বাণীকে সুভাষ বসু গুরুত্ব দিয়েছেন। বিবেকানন্দের বাণীকে মনে করিয়ে সুভাষচন্দ্র বসু বলেছেন, বা বিবেকানন্দের আদর্শের দ্বারা অনুপ্রাণিত হয়ে সুভাষচন্দ্র ভারতবাসীর উদ্দেশ্যে বলেছেন, নিজ নিজ স্বার্থ ত্যাগ করতে হবে, নিজেকে দেশের জন্য উৎসর্গ করতে হবে, অর্থাৎ দেশের জন্য প্রাণ বিসর্জন দিতে হবে। স্বার্থ ত্যাগ, স্বার্থ ত্যাগ, জীবন উৎসর্গ করা ছাড়া কোনো কিছু বাস্তবায়িত হয় না। কোনো পরাধীন জাতি, পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হতে হলে সেই পরাধীন জাতিকে জীবন উৎসর্গ করতে হবে, সেই পরাধীন জাতিকে দুঃখ, কষ্ট, যন্ত্রণা সহ্য করতে হবে এবং পাল্টা আক্রমণ আসলে সেই পাল্টা আক্রমণের বিপরীত পাল্টা আক্রমণ করতে হবে। শক্তি প্রয়োগের বিরুদ্ধে পাল্টা শক্তি প্রয়োগ, অর্থাৎ অর্থাৎ শাসক শ্রেণী যে সহিংস পথ দিয়েছে, শাসক শ্রেণী যে অত্যাচারমূলক পথ গ্রহণ করেছে, তার পাল্টা হিসাবে শোষিত বঞ্চিত ভারতবাসী জাতি, পরাধীন জাতি, তারা স্বাধীনতার জন্য গর্জে উঠবে। ব্রিটিশ আমলারা অত্যাচার করে, ব্রিটিশ বিচারপতিরা বৈষম্যমূলক আচরণ করে, এটাকে সহ্য করে নিয়ে, এটাকে চোখ বুঝে নীরবে সহ্য করলে হবে না। কষ্ট করলেও সেই নিজ আদর্শ থেকে ব্রিটিশ সরকার ফিজিক্যাল অত্যাচার করে, শারীরিক নির্যাতন করে। তাই বলে এই নির্যাতনের হাত থেকে সরে আসলে হবে না, সরে আসলে হবে না। বিবেকানন্দের আদর্শের দ্বারা ভারতের বিপ্লবীরা তাদের হাতে পেরে পুঁতে দিয়েছে, তাদের হাত কেটে দিয়েছে। সূর্য সেনকে যখন ফাঁসি দেওয়া হয়, ফাঁসির আগে তার ৩২খানা দাঁত হাতুড়ি মেরে তুলে দিয়েছিল ব্রিটিশ সরকার। তার এই কষ্ট কম হয়েছে, তার কষ্ট কম হলেও সে কিন্তু কখনই বলেনি যে আমি অন্যায় করেছি। সবসময় বলেছি আমি আমি ঠিক করেছি। এটা হলো দেশাত্মবোধ, এই হলো দেশের প্রতি ভালোবাসা, দেশের জন্য কষ্ট করা, যন্ত্রণা সহ্য করা। এইসব আদর্শকে সুভাষ গুরুত্ব দিয়েছিলেন। সুভাষচন্দ্র বসু বলেছেন, ভারতের সর্বস্তরের মানুষের মধ্যে, সর্বধর্মের মানুষের মধ্যে সামাজিক যে কুসংস্কারগুলো আছে সেগুলি দূর করতে হবে। সর্বস্তরের মানুষের মধ্যে যে সংগ্রাম আছে সেই সংগ্রামকে উৎসাহ দিতে হবে, সেই সংগ্রামকে গুরুত্ব দিতে হবে। জমিদার এবং কৃষকের মধ্যে দ্বন্দ্ব আছে, শ্রমিক এবং পুঁজিপতিদের মধ্যে দ্বন্দ্ব আছে, ধনী এবং গরিবদের মধ্যে দ্বন্দ্ব আছে। এই সব দ্বন্দ্বগুলিকে গুরুত্ব দিতে হবে।
গরিব কেন শোষিত বঞ্চিত হচ্ছে, গরিব কেন আরো গরিব হচ্ছে, এগুলিকে গুরুত্ব দিতে হবে, কারণ উদ্ধার করতে হবে, গরিবের পাশে দাঁড়াতে হবে। যারা যারা শ্রমিক, তারা কারখানা শ্রমিকদের দ্বারা, মালিকদের দ্বারা নিষ্পেষিত হয়েছে। গান্ধীজি শ্রমিক মালিক বিরোধে কোনো কথা বলেননি। তার কারণ গান্ধীজি মনে করেন শ্রমিক আন্দোলনকে যদি আমি সমর্থন করি তাহলে ভারতের পুঁজিপতিরা আমার জাতীয় আন্দোলনকে সমর্থন করবে না। সুভাষচন্দ্র বসু এই জায়গায় শ্রেণী সচেতন, শ্রেণী শোষণ যে কত বড় যন্ত্রণাদায়ক, কত বড় অন্যায়, সেটা কিন্তু সুভাষচন্দ্র বসু গুরুত্ব দিয়েছিলেন। তাই শ্রমিক আন্দোলনকে সুভাষ বসু সমর্থন করেন, গান্ধীজি কিন্তু সমর্থন করেননি। পুঁজিপতি এবং শ্রমিকদের মধ্যে বিরোধ সৃষ্টি হতে পারে, সেই কারণে শ্রমিক আন্দোলনকে গান্ধীজি সমর্থন করেননি। আর সুভাষ বসু কৃষক, শ্রমিক এবং গরিব মানুষের যে লড়াই আছে, তাদের নিজ নিজ শ্রেণীর স্বার্থকে রক্ষা করবার জন্য তাদের বিরোধী যে শ্রেণী, অর্থাৎ অর্থাৎ গরিব ধনীদের বিরুদ্ধে, শ্রমিক মূলধনী মালিকদের বিরুদ্ধে, কৃষক জমিদারদের বিরুদ্ধে যে লড়াইগুলো করছে, সেই লড়াইগুলিকে গুরুত্ব দিতে হবে। ভারতবাসীর মধ্যে একটা প্রবণতা আছে, ব্রিটিশ প্রবণতা, রাজভক্তি আছে। ভারতবর্ষের যারা সংস্কারবাদী, ভারতবর্ষের যারা রাজনৈতিক সংস্কারের কথা বলেছেন, অর্থনৈতিক সংস্কারের কথা বলেছেন, দাদাভাই নৌরুজি অর্থনৈতিক সংস্কারের কথা বলেছেন। তিনি বলেছিলেন যে ভারতের অর্থ ইংল্যান্ডে চলে যাচ্ছে। রাজনৈতিক সংস্কার, ভারতবর্ষের মানুষের প্রতিনিধি থাকবে শাসনে, স্বায়ত্ত শাসন। তার জন্যই ব্রিটিশকে, ব্রিটিশ প্রবণতা অর্থাৎ ব্রিটিশ সরকারকে সমর্থন করা। তাই সুভাষচন্দ্র বসু উল্লেখ করেছেন প্রথম মহাযুদ্ধে ভারতের রাজনৈতিক নেতৃত্ব যুদ্ধে ইংল্যান্ডকে সমর্থন করেছে। মিত্রপক্ষকে সমর্থন করা মানে হচ্ছে ইংল্যান্ডকে সমর্থন করা। ব্রিটিশ সরকার মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল যে তোমরা এই প্রথম মহাযুদ্ধে আমাদের পক্ষ নাও, আমাদের সমর্থন করো, তোমাদের আমরা স্বায়ত্ত শাসন দেব। তাকে দিয়েছে? তা দেয়নি। তার তার পাল্টা হিসাবে ব্রিটিশ সরকার স্বায়ত্ত শাসন তো দূরের কথা, রাওলাট আইন, কুখ্যাত আইনের মাধ্যমে ভারতের বিপ্লবী শক্তিকে ধ্বংস করবার ব্যবস্থা করেছে। আর তার প্রতিবাদে গান্ধীজি এবং অন্যান্যরা প্রতিবাদ মিছিল করলে সেখানে হত্যা করা হয়েছে, জালিয়ানা ওয়ালাবাগের হত্যাকাণ্ড তার বড় প্রমাণ। দ্বিতীয় মহাযুদ্ধে ভারতবর্ষের মানুষ ব্রিটিশ সরকারকে সমর্থন করেছে, মিত্র শক্তিকে সমর্থন করেছে। সুভাষচন্দ্র বসু মনে করেন যে আমার আমার যে শত্রু, হ্যাঁ, আমার যে শত্রু, তার জন্য তার শত্রুর সঙ্গে আমার বন্ধুত্ব হতে পারে, শত্রুর শত্রু আমার মিত্র, এটাই সুভাষের কাছে গুরুত্বপূর্ণ ছিল। যাই হোক, এই ব্রিটিশ প্রবণতা ভারতের মানুষের, ভারতের নেতাদের মধ্যে আছে, এটা ত্যাগ করতে হবে, এটা ত্যাগ করতে হবে। এবং ব্রিটিশ প্রবণতা যে সুভাষের এই বক্তব্য ঠিক, সে কথা আমরা প্রমাণ পেয়েছি। ব্রিটিশের প্রতি রাজভক্তি ভারতের জাতীয় কংগ্রেসের নেতাদের ছিল, সেই কারণে সশস্ত্র সংগ্রামকে, নৌবিদ্রোহের সশস্ত্র সংগ্রামকে, আজাদ হিন্দ বাহিনীর সশস্ত্র লড়াইকে এবং 1946 সালে তেভাগা আন্দোলনের, কৃষক আন্দোলনকে সমর্থন কংগ্রেস করেনি, না করে আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে তারা স্বাধীনতা নিতে ব্যস্ত। তারা সাম্প্রদায়িক দাঙ্গাকে কন্ট্রোল করবার চেষ্টা করেনি, তারা দেশ বিভাগকে মেনে নিয়েছে। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে সুভাষ বসু বলতে চেয়েছেন যে ব্রিটিশ প্রবণতা, ব্রিটিশ ভক্তি ভারতীয় নেতাদের মধ্যে প্রবল, এটা থাকলে হবে না। ব্রিটিশ বিরোধী মানসিকতা নেতাদের মধ্যে থাকা উচিত এবং দৃঢ় হতে হবে তাদের। তাহলে ব্রিটিশ শক্তিকে সমর্থনের মধ্য দিয়ে ভারতের স্বাধীনতা আনা কখনই সম্ভব না, এই কথা সুভাষচন্দ্র বসু উল্লেখ করেছেন। সুভাষ বসু কংগ্রেসের মধ্যে যে বামপন্থী এবং দক্ষিণপন্থী বিভাজন দেখা দিয়েছিলেন, সেখানে সুভাষ বসু বামপন্থীর মুখপাত্র ছিলেন। বামপন্থী মানে কি? এখানে কমিউনিস্ট বামপন্থী নয়, মার্ক্সবাদী বামপন্থী নয়। কংগ্রেসের মধ্যে, কংগ্রেসের প্রথম যুগে আবেদন নিবেদনের নীতিতে দাবি আদায়ের চেষ্টা, সেটা তারা নরমপন্থী বা মডারেট পন্থী। আর সংগ্রামশীল জাতীয়তাবাদের ভিত্তিতে ভারতবর্ষের মানুষের দাবি আদায় করা, এটা হচ্ছে তোমার চরমপন্থী। এই বিভাজন মুছে গেছে। কংগ্রেসে নেতৃত্ব নিয়েছে গান্ধীজি। 1919 সালে গান্ধীজি কংগ্রেসের নেতৃত্বে এসেছেন। তখন গান্ধীজি এবং তার অনুগামীরা পূর্ণ স্বাধীনতার দাবি না করে তারা কিন্তু স্বাধীনতা দাবি করেছে, তারা স্বায়ত্ত শাসনের দাবি করেছে, যে ব্রিটিশ সরকারের আন্ডারে ভারত থাকবে, ভারতীয়দের মধ্যে, ভারতীয়দের নিয়ে একটা সরকার তৈরি হবে, সেই সরকার ব্রিটিশ সরকারের অধীনে কাজ করবে। এটাই হলো স্বায়ত্ত শাসন, লোকাল গভর্নমেন্ট। তাই 1929 সালে লাহোরের লাহোর কংগ্রেসের মিটিং এ প্রথম এই সুভাষের নেতৃত্বে বামপন্থীদের যে বক্তব্য, না, পূর্ণ স্বাধীনতা আমরা চাই, আমরা কখনোই ওই স্বায়ত্ত শাসন চাই না, স্বায়ত্ত শাসন নিয়ে ভারতবর্ষের মানুষের মুক্তি আসবে না, ভারত স্বাধীন হবে না। তাই তাই পূর্ণ স্বাধীনতার জন্য আমরা স্বাধীনতার লড়াই চাই। তাই চাপে পড়ে গান্ধী এবং তার অনুগামীরা 1929 সালে লাহোর কংগ্রেসে পূর্ণ স্বাধীনতার জন্য লড়াই করবো বলে সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হয়। 1930 সাল থেকে 1930 সালের 26শে জানুয়ারি প্রথম স্বাধীনতা দিবস হিসেবে পালিত হয়েছে। 1930 সাল থেকে ভারত স্বাধীন হওয়ার পর্যন্ত, 1947 পর্যন্ত এই দিনটাকে
26শে জানুয়ারি দিনটাকে স্বাধীনতা দিবস হিসাবে পালন করা হয়েছে, এমনকি 48 সালেও পালন করা হয়েছে। তাই তো ভারতের সংবিধান 1949 সালে 26শে নভেম্বর গৃহীত হলেও 27শে নভেম্বর কার্যকরী না করে 2 মাস পরে 1950 সালে 26শে জানুয়ারি এটাকে কার্যকরী করেছে। তাহলে সুভাষ বসু পূর্ণ স্বাধীনতার জন্য লড়াইয়ের আবেদন করেছেন, তার রাজনৈতিক ভাবনায় এটা গুরুত্ব পেয়েছে, পূর্ণ স্বাধীনতা, স্বায়ত্তশাসন নয়। সুভাষচন্দ্র বসু তিনি সমাজতান্ত্রিক আদর্শকে গুরুত্ব দিয়েছেন। তিনি সমাজতান্ত্রিক আদর্শকে গুরুত্ব দিলেও কার্ল মার্ক্সের যে দ্বন্দ্বমূলক বস্তুবাদ, দান্দিক পদ্ধতি হেগেলের ভাববাদী, আর মার্ক্স দান্দিক পদ্ধতিকে ফয়েরবাখের আদর্শের দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি বস্তুবাদী দৃষ্টিকোণ থেকে দান্দিক পদ্ধতিকে ব্যাখ্যা করেন। হেগেল তার গুরু হলেও হেগেলের দান্দিক পদ্ধতিকে গুরু তিনি মার্ক্স গ্রহণ করলেন, কিন্তু এটাকে ভাববাদী দৃষ্টিকোণ থেকে গ্রহণ না করে একটা বস্তুবাদী দৃষ্টিকোণ থেকে মার্ক্স গ্রহণ করেছেন। এই বস্তুবাদী দৃষ্টিকোণটাকে সুভাষ গ্রহণ করেননি, কিন্তু ডায়ালেকটিক্যাল মেথডকে গুরুত্ব দিয়েছেন। সুভাষচন্দ্র বসু হরিপুরা কংগ্রেসের সভাপতি হয়েছিলেন। হরিপুরা কংগ্রেস ওয়ার্কিং কমিটির সভাপতি হয়েছিলেন সুভাষচন্দ্র বসু হরিপুরা কংগ্রেসে। তিনি ভাষণে বলেছিলেন যে ভারত যখন স্বাধীন হবে, স্বাধীন ভারতে সমাজতন্ত্রের উপর জোর দিতে হবে। সমাজতন্ত্রের উপর আমার পূর্ণ বিশ্বাস আছে, আমার আস্থা আছে। উৎপাদনের উপকরণের উপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ কায়েম করতে হবে। কৃষি, শিল্প ইত্যাদির উৎপাদন বাড়তে গেলে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ দরকার। এক্ষেত্রে পরিকল্পিত অর্থনীতি, সমাজতান্ত্রিক ব্যবস্থার পরিকল্পিত অর্থনীতি, রাষ্ট্রীয় পরিকল্পনা অনুযায়ী সরকার পরিকল্পনা গ্রহণ করবে কৃষি এবং শিল্পের উন্নতির জন্য। শ্রমিক শ্রেণীর স্বার্থকে গুরুত্ব দিতে হবে। স্বাধীন যে রাষ্ট্র হবে ভারতে, শ্রমিক শ্রেণীকে বেশি গুরুত্ব দিতে হবে। শ্রমিকদের ন্যায্য মজুরি দিতে হবে। কৃষকদের অধিকার দিতে হবে। কৃষকদের খেটে খাওয়া মানুষের মর্যাদা ফিরিয়ে দিতে হবে। মেহনতি মানুষের, মজুর শ্রেণীর তাদের আর্থিক সচ্ছলতাকে গুরুত্ব দিতে হবে, তাদের স্বার্থকে গুরুত্ব দেবে। শুধু স্বাধীন হলে হবে না। স্বাধীন মানে রাজনৈতিক স্বাধীনতা, স্বাধীন মানে সামাজিক স্বাধীনতা, কিন্তু অর্থনৈতিক যে স্বাধীনতা, সেই স্বাধীনতা সমাজতান্ত্রিক ব্যবস্থাতে হবে। শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের স্বার্থকে গুরুত্ব দিতে হবে। এই কথা সুভাষচন্দ্র বসু তার পরিকল্পিত রাষ্ট্র ব্যবস্থাতে উল্লেখ করেছেন। তবে সুভাষচন্দ্র বসু নিশ্চিতভাবে বলেছেন যে ভারতের সাম্যবাদ প্রতিষ্ঠিত হবে না। দেখো, সাম্যবাদ বলতে গেলে মূলত সমাজতন্ত্রবাদটাকেই বলছে। এই বাংলা মিডিয়ামে যত বই আছে বা ইংরেজিতেও ওই সোশ্যালিজম আর কমিউনিজমকে একই অর্থে ব্যবহার করেছে। সোশ্যালিজম আর কমিউনিজম এক নয়। সোশ্যালিজম হচ্ছে যে প্রত্যেকে তার সামর্থ্য অনুযায়ী কাজ করবে, কাজ অনুযায়ী মজুরি পাবে, কিন্তু প্রয়োজন অনুযায়ী মজুরি পাবে না। আর সাম্যবাদ হচ্ছে প্রত্যেকে সামর্থ্য অনুযায়ী কাজ করবে, প্রত্যেকটা মানুষ, আর প্রয়োজন অনুযায়ী মজুরি পাবে, কাজ অনুযায়ী মজুরি নয়। কিন্তু তার মানে যতটুকু দরকার একটা মানুষের জীবন বেঁচে থাকার জন্য সচ্ছল ভাবে, সেটা হলো সাম্যবাদ। সেই সাম্যবাদ কিন্তু আর সমাজতন্ত্র এক জিনিস নয়। সমাজতন্ত্রের একটা উন্নত পর্যায় হলো সাম্যবাদ। সুভাষচন্দ্র বসু বলেছেন ভারতে সাম্যবাদ প্রতিষ্ঠিত করা সম্ভব নয়। অর্থনৈতিক ক্ষেত্রে সোশ্যালিজম কায়েম করতে হবে। ব্যক্তি মালিকানা বজায় রেখে রাষ্ট্রের কন্ট্রোলে উৎপাদনকে গুরুত্ব দিতে হবে। স্বাধীন ভারতবর্ষে তোমার ওয়েলফেয়ার স্টেটের ধারণাকে কার্যকরী করতে গিয়ে পরিকল্পিত অর্থনীতিকে গ্রহণ করা হয়েছে। এটা সমাজতান্ত্রিক আদর্শ, যেটা সুভাষ বলেছিলেন। পরিকল্পিত অর্থনীতি, পঞ্চবার্ষিক পরিকল্পনার মাধ্যমে শিল্প, কৃষির উন্নতি ইত্যাদি কথা, এই সমস্ত কথা বলেছেন। সুভাষচন্দ্র বসু এই কথা বলেছেন যে ভারতের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক প্রেক্ষাপটে, ভারতের নিজস্ব প্রেক্ষাপটে সমাজতন্ত্রকে গুরুত্ব দিতে হবে। আর এই সমাজতন্ত্রকে টিকিয়ে রাখার জন্য ভারতের খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, সর্বহারা মানুষ, তাদেরকে স্ট্রাগল করতে হবে, দ্বিতীয়বার স্ট্রাগল করতে হবে। যাই হোক, সুভাষচন্দ্র বসু যখন কংগ্রেসের সভাপতি ছিলেন, গান্ধীজির সঙ্গে মতবিরোধ হয়েছিল। সুভাষচন্দ্র বসু হরিপুরা কংগ্রেসের সভাপতি যখন হয়েছিলেন, তখন সুভাষের বিরুদ্ধে যে প্রার্থী ছিল সীতারামাইয়া পরাজিত হয়েছিল। সুভাষচন্দ্র বসু জয়লাভ করেছিলেন কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সভাপতি হিসাবে। এখানে গান্ধীজি বলেছিলেন সীতারামাইয়ার পরাজয় মানে আমার পরাজয়। ত্রিপুটি কংগ্রেসের যখন জওয়াহরলাল নেহরু এবং অনেক নেতা, সর্দার বল্লভভাই প্যাটেল, রাজেন্দ্র প্রসাদ, টি কৃষ্ণমাচারী, এরা বললেন যে সুভাষ যদি কংগ্রেসে থাকে তাহলে আমরা কংগ্রেস করবো না। সুভাষকে বহিষ্কার করা হলো। সুভাষ নতুন একটা দল গঠন করলেন, সেই দলটার নাম হলো ফরওয়ার্ড ব্লক দল। দেখো, কংগ্রেসের অভ্যন্তরেই দল গঠনের ব্যবস্থা ছিল। সুভাষচন্দ্র বসু 1939 সালে ফরওয়ার্ড ব্লক দল গঠন করেছেন। শুধু সুভাষ বসু নয়, ইতিপূর্বে 1923 সালে স্বরাজ্য দল গঠিত হয়েছে মতিলাল নেহরু, চিত্তরঞ্জন দাস বসুর নেতৃত্বে। 1934 সালে আচার্য নরেন্দ্র দেব প্রমুখ, এম.এন. রায় প্রমুখের নেতৃত্বে সিএসপি, কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি তৈরি হয়েছে, সব কংগ্রেসের মধ্যে। তেমনি ভাবে এই ফরওয়ার্ড ব্লক 1939 সালে সুভাষ বসু ভেবেছিলেন যে কংগ্রেসের থেকে, কংগ্রেসের রাজনৈতিক যে উদ্দেশ্য, রাজনৈতিক লক্ষ্য, গান্ধীজির যে পথ, সেই পথে ভারতকে কখনোই স্বাধীন করা যাবে না। তাই আমার একটাই লক্ষ্য, আমাকে ভারতকে স্বাধীন করতে হবে। আর ভারত স্বাধীন করবে যে পার্টি, সেই পার্টি হচ্ছে ফরওয়ার্ড ব্লক। তার পরিকল্পনা মানে ভেস্তে গেছে, তাকে
জেলে আটকে দেওয়া হয়েছে, মান্দালা জেলে। জেল থেকে তিনি পালিয়েছেন। আমার একাধিক ভিডিও আছে, তোমরা দেখছো। যাই হোক, আমি এখানে এই পার্টির কি কাজ হবে সুভাষ বসু সে ব্যাপারে আলোচনা করেছি। 1 নম্বর, সুভাষ বসু বলেছেন ফরওয়ার্ড ব্লক যে পার্টি গঠন করলাম আমি, এই পার্টির কাজ হবে কৃষক শ্রমিকের রাজনৈতিক স্বার্থ রক্ষা করা। শুধু রাজনৈতিক স্বার্থ রক্ষা নয়, রাজনৈতিক স্বার্থ মানে স্বাধীন হবে দেশ, দেশ স্বাধীন হবে, ভারত একটা স্বাধীন রাষ্ট্রে পরিণত হবে। তার সঙ্গে সঙ্গে অর্থনৈতিক সামাজিক ক্ষেত্রেও মানুষ স্বাধীনতা পাবে। দেখো, ভারত স্বাধীন হয়েছে, কিন্তু এই স্বাধীনতা কাদের? ধনীদের স্বাধীনতা। এই স্বাধীনতা কিছু পার্টির নেতাদের স্বাধীনতা। এই স্বাধীনতা হচ্ছে করাপশনের স্বাধীনতা, দুর্নীতির স্বাধীনতা। আপামর জনসাধারণের এখনো খাওয়া করার ব্যবস্থা হয়নি, স্বাস্থ্য পরিষেবা পায় না। বহু কোটি কোটি মানুষ চিকিৎসার অভাবে মারা যাচ্ছে, অর্থের অভাবে চিকিৎসা হতে পারছে না, বেসরকারি হসপিটালে চিকিৎসা করার পয়সা নেই। সুভাষচন্দ্র বসু বলেছিলেন যে পার্টি সাপোর্ট করবে শ্রমিক শ্রেণীকে, পার্টি কখনোই জমিদারকে সাপোর্ট করবে না, পুঁজিপতি শ্রেণীকে সাপোর্ট করবে না, বুদ্ধিজীবী শ্রেণীকে সাপোর্ট করবে না, লুম্পেন শ্রেণীকে সাপোর্ট করবে না। এইসব শ্রেণীর কায়েমের সাথে পার্টি চলবে না। আর পার্টি এমন একটা রাষ্ট্র গঠন করবে যে রাষ্ট্রে শ্রমিকের স্বার্থ সিদ্ধি হবে, শ্রমিকের স্বার্থ পূর্ণ হবে, যে রাষ্ট্রে খেটে খাওয়া মানুষের স্বার্থ পূর্ণ হবে। সুভাষ বসু পার্টি সম্পর্কে এই বক্তব্য রেখেছে। 1 নম্বর। 2 নম্বর, সুভাষচন্দ্র বসু বলেছেন যে পার্টির কাজ হবে জনগণকে পূর্ণ রাজনৈতিক স্বাধীনতা দেওয়া। এই বক্তব্যগুলো 1939 সালে বলছেন। এই পার্টির সম্পর্কে সুভাষচন্দ্র বসু 1939 সালে বলছেন পার্টির কাজ হবে জনগণকে পূর্ণ স্বাধীনতা। তখন দেশ পরাধীন, কিন্তু দ্বিতীয় মহাযুদ্ধ শুরু হয়ে গেছে। পার্টির কাজ হবে শুধু পলিটিক্যাল লিবার্টি নয়, জনগণের পলিটিক্যাল লিবার্টি নয়, পলিটিক্যাল লিবার্টি তো দিতেই হবে, রাষ্ট্র গঠন করতেই হবে, তার পাশাপাশি ইকোনমিক্যাল রাইট, ইকোনমিক্যাল লিবার্টি, সোশ্যাল লিবার্টি, সোশ্যাল রাইট দিতে হবে। সোশ্যাল লিবার্টি, সোশ্যাল রাইট, সোশ্যাল ফ্রিডম, সোশ্যাল ইকোনমিক্যাল ফ্রিডম মিনিংফুল হবে যদি তোমার ইকোনমিক্যাল রাইটস থাকে। পলিটিক্যাল লিবার্টি মিনিংলেস হয়ে যাবে যদি অর্থনৈতিক স্বাধীনতা না থাকে। সুভাষ বসু এই ব্যাপারে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেছেন তার রাজনৈতিক চিন্তাতে। 3, পার্টি ভারতের ফেডারেল স্ট্রাকচারকে গ্রহণ করবে, যুক্তরাষ্ট্র কাঠামোকে গ্রহণ করবে। ভারত বড় একটা দেশ, বিভিন্ন অঞ্চলে আঞ্চলিক স্বার্থের মধ্যে বিভিন্নতা আছে, বিভিন্ন ধর্মের মানুষ আছে, বিভিন্ন কালচারের মানুষ রয়েছে, তাই যুক্তরাষ্ট্র কাঠামোর মধ্যে দিয়ে সেগুলিকে সসমর্যাদা দিতে হবে। তবে হ্যাঁ, কেন্দ্রীয় সরকারকে শক্তিশালী করতে হবে, দেশকে ঐক্যবদ্ধ রাখার জন্য, মানুষের মধ্যে ন্যাশনাল ইন্টিগ্রিটি সৃষ্টি করবার জন্য দেশকে সরকারকে, কেন্দ্রীয় সরকারকে বিরাট শক্তিশালী করতে হবে। তাই অনেকে বলেছেন যে সুভাষের এই বক্তব্য পার্টির নির্দেশ যেভাবে দিয়েছে পার্টি সম্পর্কে তা ফ্যাসিবাদ নাসিবাদের সঙ্গে তুলনীয়, কিন্তু তাদের বক্তব্য ঠিক না। সুভাষ বসু যে ডিক্টেটরের কথা বলছেন, ফেডারেল স্ট্রাকচারকে বজায় রেখে ডিক্টেটর মানে দেশের ঐক্য। আজকে যেভাবে আগুন চলছে বিভিন্ন ক্ষেত্রে, কাশ্মীরের প্রবলেম, সাধারণ মানুষের নিরাপত্তা নেই, পহেলগাঁওতে 26 জন মারা গেল, মণিপুরে আগুন চলছে, ও গোর্খাল্যান্ড আন্দোলনে বড় আন্দোলন। এই যে অসম বিকাশ, এই অসম বিকাশকে কেন্দ্রীয় সরকার নজর দিবে, এই ধরনের ফেডারেল স্ট্রাকচার সুভাষচন্দ্র বসু গঠনের কথা বলেছেন। যার পার্টির কাজ হবে কৃষি এবং শিল্পের উন্নতি করা। ব্রিটিশ ভারতবর্ষে যেভাবে কৃষি চলছে, শোষণ ভিত্তিক কৃষি ব্যবস্থা, অত্যাচারমূলক কৃষি ব্যবস্থা, জমিদারদের অত্যাচার, মধ্যস্বত্বভোগীদের অত্যাচার, নিপীড়ন, সরকারের কর্মচারীদের অত্যাচার, শোষণ, সরকারের নীরবতা, দর্শক হিসাবে থাকা, নীরব দর্শকের অন্যায়ের প্রতিবাদ করে না, এই সব সিস্টেমকে বাতিল করে দিতে হবে। নতুন ভাবে কৃষি ব্যবস্থা, ভারত রাষ্ট্র যে স্বাধীন রাষ্ট্র হবে সেই রাষ্ট্রে নতুন কৃষি ব্যবস্থা, নতুন শিল্প ব্যবস্থা গড়ে তুলতে হবে। 5, ফরওয়ার্ড ব্লক পার্টির কাজ হবে অতীতের যে লোক সমাজ, অতীতের যে লোক সংস্কৃতি, প্রাচীন ঐতিহ্য, সেগুলিকে, প্রাচীন ভারতের ঐতিহ্যকে তুলে ধরতে হবে। আর তার উপর ভিত্তি করে আগামী দিনে ভারত যে রাষ্ট্র হবে সেই নতুন একটা সামাজিক কাঠামো গড়ে তুলতে হবে। ভারতের পঞ্চায়েত গঠন করতে হবে। 6, পার্টি আর্থিক ঋণ দান করবে কৃষকদের উন্নতির জন্য। ব্রিটিশ আমলে ভারতে জমিদারি প্রথা আছে, জমিদারি প্রথা, জমিদারদের শোষণ, অত্যাচার, নিপীড়ন এবং মধ্যস্বত্বভোগীদের অত্যাচার, এই সমস্ত তুলে দিয়ে মহাজনী কারবার, এই মহাজনী কারবারকে বন্ধ করবার জন্য কৃষকদের অল্প সুদে ঋণ দিতে হবে, সহজ সুদে ঋণ দিতে হবে। 6, পার্টির 7 নম্বর, পার্টির কাজ হবে জমিদার তন্ত্রকে উচ্ছেদ করা, সামন্তবাদকে উচ্ছেদ করতে হবে ভারতবর্ষ থেকে। আর এই সামন্তবাদী অর্থনীতিতে মধ্যস্বত্বভোগী আছে, এই মধ্যস্বত্বভোগীদের অবসান ঘটাতে হবে। এই মধ্যস্বত্বভোগীরা উৎপাদন করে না, এরা পরে কাজ, এদেরকে উচ্ছেদ করে দিতে হবে, এদেরকে কর্মে নিযুক্ত করতে হবে, এরা কাজ করতে বাধ্য হবে। 8, সুভাষচন্দ্র বসু পার্টি সম্পর্কে বলেছেন পার্টি ডেমোক্রেসিকে সমর্থন করবে, গণতন্ত্রকে সমর্থন করবে, কিন্তু গণতন্ত্রকে সমর্থন করলেও মিলিটারি পাওয়ারকে গুরুত্ব দিতে হবে। দেখো, সুভাষ বসু 1939 সালে ফরওয়ার্ড ব্লক পার্টির যে কর্মসূচি, সেই পার্টির কর্মসূচির মধ্যে কি হবে সেই কথা তিনি তুলে ধরছেন। আমরা 8 নম্বর কর্মসূচিতে বলছি পার্টির কর্মসূচি হবে ডেমোক্রেসিকে প্রতিষ্ঠিত করা, পার্টির আদর্শ হবে ডেমোক্রেটিকে গ্রহণ করা এবং মিলিটারি পাওয়ারকে গুরুত্ব দিতে হবে।
যেটা আজকে মিলিটারি পাওয়ারকে গুরুত্ব প্রত্যেকটা রাষ্ট্র দিচ্ছে। তার কারণ দেশের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষা, দেশের মধ্যে দেশের মানুষকে শৃঙ্খলিত রাখা, আইনের অনুশাসন যাতে থাকে, ইমপ্লিমেন্ট হয়, তার জন্য মিলিটারিকে বেশি গুরুত্ব দিতে হবে। ইন্ডিয়ার মধ্যে নতুন রাষ্ট্রে অন্যায় অফিসারকে দমন করতে হবে নয়। সুভাষচন্দ্র বসু পার্টির কর্মসূচি হিসাবে বলেছেন স্বাধীনতাকে শক্তিশালী করতে হবে। দেখো আজকে প্রায় দেশ স্বাধীন হলেও কিন্তু পরাধীন। রাজনৈতিক স্বাধীনতা পেলেও অর্থনৈতিক দিক থেকে দুর্বল, তাই তাদের রাজনৈতিক স্বাধীনতা অর্থহীন হয়ে পড়ছে। উন্নত দেশগুলি তাদের সার্বভৌম ক্ষমতাকে নিয়ন্ত্রণ করছে, তাদের রাজনৈতিক স্বাধীনতাকে নিয়ন্ত্রণ করছে, আর অর্থনৈতিক স্বাধীনতাকে নিয়ন্ত্রণ তো করছেই। সুতরাং সুভাষ বসু বলছেন যে পার্টির কর্মসূচি হবে কি, যে স্বাধীনতাকে শক্তিশালী করতে হবে, জাতি শক্তিশালী করতে হবে, জাতিকে জোরদার করতে হবে। 10, সুভাষচন্দ্র বসু পার্টির কর্মসূচির মধ্যে সংস্কারের উপরে গুরুত্ব দিয়েছেন। সংস্কার মান আস্তে আস্তে ধীরে ধীরে উৎপাদন বাড়বে, ধীরে ধীরে সামাজিক কুসংস্কার দূর হবে, ধীরে ধীরে প্রশাসনকে একটা শক্তিশালী করতে হবে, প্রশাসন করাপশন মুক্ত হবে, প্রশাসন রেসপন্ডিং হবে, দায়িত্বশীল হবে, সংবেদনশীল হবে, এমন ভারতে রাষ্ট্র গঠন করতে হবে। তাহলে পার্টির কর্মসূচি হিসাবে আমরা 10টা পয়েন্ট আলোচনা করলাম। এবারে আমরা বলবো যে সুভাষচন্দ্র বসুর তাহলে রাজনৈতিক চিন্তাতে আমরা কি কি পেলাম। তিনি ডেমোক্রেসিকে গুরুত্ব দিয়েছেন, সোশ্যালিজমকে গুরুত্ব দিয়েছেন। সুভাষচন্দ্র বসু স্বায়ত্ত শাসনের পরিবর্তে পূর্ণ স্বাধীনতাকে গুরুত্ব দিয়েছেন, যে ভারতকে পূর্ণ স্বাধীন রাষ্ট্রে পরিণত করতে হবে। সুভাষচন্দ্র গান্ধীজির আপোষমূলক সংগ্রামকে, অহিংসার পথে সংগ্রামকে ত্যাগ করেছেন। তিনি আপোষহীন সংগ্রামকে, সশস্ত্র সংগ্রামকে গুরুত্ব দিয়েছেন। তিনি কংগ্রেস থেকে বিতাড়িত হয়েও তিনি আদর্শভ্রষ্ট হননি, আদর্শচ্যুত হননি। যারা কংগ্রেসের যুবশক্তি, যারা সুভাষের বন্ধু ছিলেন, জওয়াহরলাল নেহরু, রাজেন্দ্র প্রসাদ, এরা বিদ্রোহ করেছিলেন। সুভাষচন্দ্র বসু ভেবেছিলেন যে এদের দ্বারা ভারতের স্বাধীনতা অর্জন করা সম্ভব নয়। সত্যি সম্ভব হতো না যদি বিশ্বযুদ্ধ না হতো, দ্বিতীয় মহাযুদ্ধ না হলে ভারতের স্বাধীনতার পরিবেশ কিন্তু আসতো না। আর তার বড় প্রমাণ হচ্ছে ভারতের নেতারা স্বাধীনতা নিয়েছে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট অনুযায়ী, লড়াই সংগ্রামের মধ্য দিয়ে না। তারা বিপ্লবীদের রক্ত, শহীদের রক্ত তারা ব্যর্থ করে দিয়েছে, সুতরাং অসম্মান করেছেন তারা। যাই হোক, সুভাষচন্দ্র বসু ন্যায়, সাম্য, স্বাধীনতা এগুলিকে গুরুত্ব দিয়েছেন, অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়াই করেছেন। তিনি প্রাচীন সভ্যতাকে গুরুত্ব দিয়েছেন। সুভাষচন্দ্র বসু জাতি গঠনের মধ্য দিয়ে আদর্শ জাতীয়তাবাদের কথা বলেছেন। জাতি গঠন ভারতীয়দের মধ্যে গড়ে তোলা মানে ভারতবাসী কখনোই অন্য জাতিকে ঘৃণা করবে না। আদর্শ জাতীয়তাবাদ, পৃথিবীতে আদর্শ জাতীয়তাবাদের জন্য ম্যাচিনি ইটালির ঐক্য আন্দোলনের একজন নেতা। সেই আদর্শ জাতীয়তাবাদ অর্থাৎ নিজের দেশের শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, রাজনীতি, অর্থনীতি এগুলি ভালো ভাবতে হবে প্রত্যেকটা জাতিকে। পাশাপাশি অন্যান্য জাতিকে অসম্মান করলে হবে না, অন্যান্য জাতিকে ঘৃণা করলে হবে না। নিজে বাঁচো এবং অপরকে বাঁচতে যাও, এই হলো আদর্শ জাতীয়তাবাদের বক্তব্য। সুভাষচন্দ্র বসু এই আদর্শ জাতীয়তাবাদের উপর গুরুত্ব দিয়েছেন। সংকীর্ণতা, ধর্মীয় গোড়ামি, কুসংস্কার এগুলিকে সুভাষ বসু ত্যাগ করার কথা বলেছেন, নিঃস্বার্থ হতে বলেছেন, সৌভ্রাতৃত্বের আদর্শকে গুরুত্ব দিয়েছেন, মানুষকে মানবতাবাদী হতে বলেছেন, নেতৃত্বকে মানবতাবাদী হতে বলেছেন। আদর্শ জাতীয়তাবাদ এমন একটা জাতীয়তাবাদ, এটা আন্তর্জাতিকতাবাদে, বিশ্ব ভ্রাতৃত্ববাদে পৌঁছানো একটা উপায়, একটা সোপান। আজকে ভারতবর্ষে যদি শান্তি থাকে, ভারতবর্ষে যদি আদর্শ জাতীয়তাবাদ গড়ে উঠে, তাহলে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রেও আদর্শ জাতীয়তাবাদ গড়ে উঠবে। অরবিন্দ বলেছিলেন যে ভারতের জাতীয়তাবাদ এমনই যে আগামী দিনে পৃথিবীর সব দেশকে অনুসরণ করতে হবে। এই শান্তির জাতীয়তাবাদ, এ অন্য জাতিকে সম্মান জানানোর জাতীয়তাবাদ। নিজের জাতি বড়, নিজের জাতি শ্রেষ্ঠ, যেটা ইউরোপিয়ান কান্ট্রিগুলো উগ্র জাতীয়তাবাদের সৃষ্টি করেছিলেন। হিটলার উগ্র জাতীয়তাবাদের সৃষ্টি করেছিলেন। প্রথম মহাযুদ্ধের আগে ফ্রান্সে আহত জাতীয়তাবাদ, জার্মানিতে উগ্র জাতীয়তাবাদ, ইংল্যান্ডে উগ্র জাতীয়তাবাদ। এই যে উগ্র জাতীয়তাবাদ, নিজের জাতি বড়, অন্য জাতি খারাপ, নিজের জাতি শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ বলে কিছু হয় না। তাই সুভাষ বসু আদর্শ জাতীয়তাবাদের মধ্য দিয়ে আন্তর্জাতিকতাবাদের কথা বলেছেন। বিশ্ব রাষ্ট্র কাঠামো, বিশ্বে একটা রাষ্ট্র গঠন করা সম্ভব না। বিশ্বের রাষ্ট্র থাকবে, কিন্তু রাষ্ট্রগুলির মধ্যে সুসম্পর্ক থাকবে। সুতরাং সুভাষচন্দ্র বসু যে রাষ্ট্রীয় কাঠামোর কথা বলেছিলেন, তাতে কংগ্রেস নেতাদের মাথা ঘুরে গেছিল। পার্টির যে কর্মসূচির কথাগুলো বলেছিলেন, সেই কথাগুলো মেনে যদি সুভাষের নেতৃত্বে ভারত স্বাধীন হতো, তাহলে কিন্তু কংগ্রেসের নেতৃত্বের কায়েমি স্বার্থ বজায় থাকতো না। কংগ্রেস ধনিক শ্রেণীর পার্টি, কংগ্রেস ব্রিটিশ সরকার থাকাতে এই ধনিক শ্রেণীর ক্ষতি হয়নি, ব্রিটিশ সরকার থাকাতে জমিদারদের ক্ষতি হয়নি, ক্ষতি হয়েছে কে? কাদের? কৃষকদের, শ্রমিকদের। কিন্তু সুভাষচন্দ্র বসু তার রাজনৈতিক থটে, রাজনৈতিক চিন্তাতে যে স্টেট এর কথা বলেছেন, নেচার অফ স্টেটের কথা বলেছেন, আজকের ভারতবর্ষের যে স্টেট, সেই তার সঙ্গে কিন্তু মিল কিছু কিছু আছে, কিন্তু বেশিরভাগটাই কিন্তু মিল নেই। এই বলে আজকের আলোচনা আমি এখানে শেষ করলাম।